নমস্কার, দেখছেন 24 ঘন্টা 5টার 5 নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আর শুরুতেই অবশ্যই সেই কথা মনে করিয়ে দেব, 1971 সালে যুদ্ধের আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল 2025-এ কি সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চলেছি। কারণ আজকে বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমরা দফায় দফায় মক ড্রিল দেখিয়েছি, সেটা জম্মু কাশ্মীর হতে পারে, সেটা লখনৌ হতে পারে। বিভিন্ন জায়গায় যে মক ড্রিল শুরু হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল গোটা দেশ জুড়ে মক ড্রিল চলবে এবং আমাদের রাজ্যে সম্ভবত 17টি জায়গায় কিন্তু মক ড্রিল হতে চলেছে। আর তার আগে সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এই রাজ্যের মানুষ অন্তত বলছেন যে আর কোনো রকম আলোচনা নয়, আর এক ফোঁটাও সময় নয়। যেভাবে 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে, এর প্রতিশোধ ভারতকে নিতে হবে এবং তার জন্য অবশ্যই একটা বড় প্রত্যাঘাত দরকার। আর সে পথেই কি তাহলে এই মুহূর্তে ভারত এগোচ্ছে? কারণ দফায় দফায় আমরা বৈঠক দেখেছি, আমরা নয়াদিল্লি তৎপরতা দেখেছি, একেবারে সীমান্ত এলাকায় বিএসএফ এর টহলদারি দেখেছি, জঙ্গি দমনে ভারতীয় সেনা কতটা তৎপর সেটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিয়ন্ত্রণ রেখা বরাবর বারবার করে কিন্তু পাক সেনারা যেভাবে বিনা কারণে যেভাবে বারবার করে গোলাগুলি বর্ষণ করছে, তার পাল্টা জবাব ভারতের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আমরা এই যুদ্ধ হলে পরে কতটা প্রস্তুত, পশ্চিমবঙ্গের মানুষ কতটা প্রস্তুত, ঠিক কি করতে হবে এই সময়তে, এই সবটা বিষয় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ আপনাদের কাছে আমরা জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আসুন পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল কৌশিক সরকার, প্রাক্তন সেনাকর্তা। নমস্কার, স্বাগত আপনাকে। এবং একই সঙ্গে রয়েছেন শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী। দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমে কর্নেল সরকার আপনার কাছে আসবো। এই যে যুদ্ধের মহড়া আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি, কিন্তু আগামীকাল গোটা দেশ জুড়েই এই মহড়া হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ আমরা এই যুদ্ধের মধ্যে যদি পড়ি তাহলে আমরা কতটা প্রস্তুত? এই মক ড্রিলের প্রয়োজনীয়তা কেন, এটা যদি প্রথমেই বলেন। দেখুন, এই জিনিস লড়াইটা যেটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা এখন প্রায় 54 ইয়ার্স হয়ে গেছে আমাদের দেশ এরকম একটা বড় লড়াইয়ের সামনা করতে চলেছে। তো এই জিনিসটার জায়গাতে যখন আমরা আসি, তার কিছু মহড়া আমাদেরকে দিয়ে রাখতে হবে, যাতে আমরা সেই সময় কট ন্যাপিং না হয়ে যাই। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে নানা রকম ভাবে। এর মধ্যে প্রচুর এসওপি আছে যেগুলো বুঝতে হবে। যেমন একটা হচ্ছে কর্পোরেট এসওপি থাকে, একটা রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনদের জন্য একটা এসওপি থাকে, কিছু থাকে নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়ারফেয়ার যদি হয়ে যায় তার একটা এসওপি আছে। এই এসওপি গুলোকে মেনে নিয়ে আমাদেরকে করতে হবে। তার মধ্যে মেন করে বিশেষ কয়েকটা জিনিস হয়, যেমন একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ইমিডিয়েটলি শুরু করে দেওয়া উচিত কর্পোরেটের মধ্যে, এবং তাদের করতে হবে ফেসিলিটি সিকিউরিটি টিম, তার হিউম্যান রিসোর্স যারা পুরো এভাকুয়েশন প্ল্যানটাকে তৈরি করবে এবং ড্রিলটাকে তৈরি করবে, কিভাবে তারা এই পুরো কাজটাকে করবে, ক্যাজুয়ালিটি এভাকুয়েশন কিভাবে হবে, ফায়ার ড্রিল কিভাবে হবে, আইটি ডিপার্টমেন্ট তার নিজের যে ডিজিটাল কমিউনিকেশন আছে সেটাকে কিভাবে সিকিউর করবে, তারপরে আমাদের যে মানে হ্যাকারসরা যারা আমাদের কমিউনিকেশন সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে, তাদের এগেইনস্টে আমরা কিভাবে স্টেপ নেব, পাবলিক রিলেশন কিভাবে আমি আউটসাইড কমিউনিকেশনটাকে হ্যান্ডেল করব, এইগুলো আমাকে তৈরি করে রাখতে হবে। তো এবং সেগুলোর মধ্যে রিস্ক অ্যাসেসমেন্ট আছে, এমার্জেন্সি রেসপন্স প্ল্যান আছে, অ্যাসেট ইনভেন্টরি আছে, ফিজিক্যাল সিকিউরিটি আছে, এবং এই এমপ্লয় ট্রেনিং আছে। কারণ একটা কর্পোরেট তার অ্যাসেটটাকে প্রোটেক্ট করে রাখতে হবে, এবং কোন সময় লড়াইটা হবে কেউ তো বলতে পারে না। আমরা তখন একটা অফিসে আছি, সেই অফিসে থাকার টাইমে আমাকে কিভাবে নিজেকে বাঁচিয়ে, বা নিজের যদি কোথাও আমি আহত হই আমাকে কিভাবে এভাকুয়েট করা হবে, এইগুলো কিন্তু সবার জানা খুব দরকার। সেরকম ভাবে একদমই কৌশিক সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি শ্রীকুমারদা আপনার কাছে একটুখানি জানার চেষ্টা করব। এই সময়তে দাঁড়িয়ে রাজ্য সরকার, প্রত্যেকটি রাজ্যের নিশ্চয়ই আলাদা আলাদা ভূমিকা থাকবে, তো সেক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা এক্ষেত্রে কি হয়ে থাকে? এরকম যখন মক ড্রিল হচ্ছে, এরকম যখন একটা যুদ্ধ আবহ, উত্তেজনার পরিবেশ যখন রয়েছে, যুদ্ধের পরিস্থিতিতে রাজ্যের কি ভূমিকা থাকা উচিত বা কি করা হয় সেই সময়তে? মূল ভূমিকা তো রাজ্যের, কারণ সিভিল ডিফেন্সটা তো যদিও কেন্দ্রীয় সরকারের সাথে সূত্র বজায় রেখেই কাজ করে, কিন্তু তারপরেও কিন্তু তারা একটা গোটা স্ট্রাকচারটা কিন্তু রাজ্যের।
সেই স্ট্রাকচারে যা যা প্রয়োজন অন্তত পক্ষে, এ তো সারা বছরের ব্যাপার, এটা একদিনে মক ড্রিলে কিচ্ছু হবে না। কারণ যে ধরনের ডিজাস্টার হতে পারে তার মতো করে ট্রেনিং করা হয় একদম। সেই টিউব রেলের, মেট্রো রেলের কিরকম কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি করে করা যায়, আর ওখানে কোথাও বোমা পড়লে কিভাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই সবগুলো আলাদা আলাদা ট্রেনিং এর ধরন সবগুলো আলাদা। কোথাও বন্যা হলে কি রকম রেস্কিউ কি করে করা যাবে, ফায়ার ফাইট হলে করতে গেলে কি করতে হবে, এই সবগুলি আলাদা আলাদা ট্রেনিং। আমি 15টা বছর ধরে 5 রকমের সিলেবাস তৈরি করিয়ে এখানে নিয়মিত ট্রেনিং করানো হতো, এবং সেই ট্রেনিংটা ইজ এ মাস্ট। কারণ বোমা পড়লে নিজে বাঁচাতো নয়, শুধু অন্যকে বাঁচানো। সিভিল ডিফেন্স তো থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স মিলিটারি, তারা লড়লেন। সেকেন্ড লাইন অফ ডিফেন্সে বিএসএফ রয়েছেন, এনসিসি রয়েছেন, এরা রয়েছেন। কিন্তু থার্ড লাইন অফ ডিফেন্স তারা সিভিলিয়ান, যারা সব থেকে বেশি মারা যায় ওখানে। কারণ যখন বোমা পড়ে তখন তো ভেতরে পড়ে, সেই ভেতরে যখন পড়ে, বর্ডারের অনেক ভেতরে, তখন মানুষগুলো তো যদি একটু না ট্রেন থাকেন তাহলে একদম মৃত্যু অনিবার্য হয়ে যাবে। কোথাও আগুন লেগে গেল এরকম পড়ার পরে, এই সমস্ত বোমা পড়ার পরে, তারপরে সে আগুন থেকে বার করবো কি করে, আমি বুড়ো মানুষদের কি করে সরাবো, এই সবটাই কিন্তু এই মক ড্রিলের পার্ট। আমি ভীষণভাবেই আমার মনে হচ্ছে রাজ্য সরকারের একটা বড় ভূমিকা। আমাদের সময় একাধিক সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট করেছিলাম আমরা, যেখানে এই ধরনের ট্রেনিং হতো। কমপক্ষে 14 দিনের একটা জেনারেল ট্রেনিং এবং তারপরে স্পেশালাইজ ট্রেনিং, এই সবটা মিলিয়ে থার্ড লাইন অফ ডিফেন্স। এখন কতটা আছে, কি আছে, এখন সেই পরিকাঠামো কতটা রয়েছে, আমি সেই প্রশ্নে অবশ্যই আপনার কাছে অবশ্যই আসবো। তবে কর্নেল সরকার, আপনার কাছে যে প্রশ্ন, যেটা শ্রীকুমার দা বলার চেষ্টা করছিলেন, এটা একটা প্রসেস যেটা একদিনে হবে না। তো আপনার কি মনে হচ্ছে এই একদিনের মক ড্রিলে কতটা আমরা করতে পারবো? এই মক ড্রিল কি তাহলে এখন চলবে বলে মনে হচ্ছে? কি মনে করছেন আপনি? দেখুন, মক ড্রিল কখনো একদিনে হয় না। আর কোনো জিনিসই আপনি মানে করতে পারেন না যে আমি আজকে করলাম একটা নিজার রিঅ্যাকশনে, আমি আজকে করলাম কালকে আমি সব করলাম না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যেটাতে সব রেসিডেন্টসদের একটা ট্রেনিং এর থ্রু দিয়ে যেতে হয়। সেই ট্রেনিং এর থ্রু দিয়ে গিয়ে, যেটা উনি বলছিলেন যে আমাদেরকে এটা ইভলভ করতে হবে, এই ইভলভ করাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এই ইভলভটা একদিনে হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে কন্টিনিউয়াস চলতে থাকবে। এভরি 6 মান্থস এটাকে রিভিউ করা হবে, কোথায় আমরা কমই পেয়েছিলাম, কোথায় আমাদেরকে আরো ইমপ্রুভমেন্ট করা উচিত, কিভাবে ট্রেনিংটাকে আরো বেটার করা উচিত, যাতে আমাদের লোকজন প্রোটেক্টেড থাকে। এটাই হচ্ছে তো মেইন এমটা হচ্ছে কিভাবে আমি আমার দেশের নাগরিকদেরকে সুরক্ষিত রাখবো। তো এইটাকে মাথায় রাখতে গেলে আমাদের এটা কন্টিনিউয়াস চলতে হবে, এটা একটা সিলেবাসের মধ্যে ঢুকতে হবে, এবং এটা আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে। আর এই যে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুসারে যদি জিজ্ঞাসা করি, তা পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ রাজ্য এবং আমরা বাংলাদেশের সঙ্গে অনেকটা জায়গা শেয়ার করছি। আর সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে আলাদা আলাদা করে আর কি কি বিষয়ে মাথায় রাখতে হবে? কারণ আপনারা প্রত্যেকেই বলছেন যে এটা একদিনের প্রসেস নয়, এটা ধাপে ধাপে একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের মানুষও হয়তো এটা জানতে চাইছেন। আমাদেরকে একটা জিনিস নিয়ে খুব অ্যাওয়্যার হতে হবে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, বিকজ আমাদের নেবারিং যারা রাষ্ট্র আছে তারা এখন আমাদের সাথে খুব একটা বন্ধুত্বর পরিচয় দিচ্ছে না। তো আমাদেরকে আমাদের দেশের ভিতরে যে স্লিপিং এজেন্ট আছে তাদের এগেনস্টে আমরা কি স্টেপ নেব, তাদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সবসময় একটা কমিউনিকেশনের মধ্যে থাকতে হবে, আমাদের নিজস্ব মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নিতে হবে। সব মানে রেসিডেন্টরা যারা এক জায়গায় থাকছে, পুরো পাড়ার মধ্যে একটা টিম তৈরি করে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ এই ওয়ার রিলেটেড বা ট্রেনিং রিলেটেড কোনো মেসেজ থাকলে সেটাকে শেয়ার করা, যাতে কেউ বাইরের থেকে এসে আমাদেরকে সেই সময় কিছু না করে ফেলতে পারে। কারণ সেই সময় কিন্তু লড়াই লেগে গেলে এখানে ট্রেন হাইজ্যাকও হতে পারে, আপনার যে কোনো মানে বড় কমপ্লেক্সের মধ্যে যেখানে প্রচুর লোকজন আছে সেখানে উগ্রবাদী ঢুকে যেতে পারে, মানে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি হতে পারে, এবং তার জন্য প্রত্যেক নাগরিককে একেবারে সচেতন থাকতে হবে। একটা বড় খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। বাংলায় আগামীকাল মক ড্রিলের যে প্রস্তুতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে রাজ্যের। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, ডিজি সিভিল ডিফেন্স। রাজ্যকে স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। রাজ্যের হাতে 62টি স্যাটেলাইট ফোন রয়েছে, কলকাতায় সাইরেন রয়েছে 95টি, বিভিন্ন জেলায় সাইরেন
25 থেকে 30টি রয়েছে এবং প্রতিটি জেলা সদরে একটি করে সাইরেন রয়েছে। আগামীকাল থেকে 7 দিন পর্যায়ক্রমে এই মক ড্রিল চলবে। মক ড্রিলে সাধারণ মানুষ অংশ নিচ্ছে না, আপাতত নিরাপত্তার দায়িত্বে যারা তাদের নিয়েই এই মক ড্রিল করা হবে, এমনটাই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এক্সক্লুসিভ যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি, আগামীকাল রাজ্যে মক ড্রিল হবে। স্পর্শকাত জায়গাগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। মুখ্য সচিব বৈঠকে ছিলেন, সিভিল ডিফেন্স ডিজি তিনি বৈঠকে ছিলেন। একাধিক যে স্পর্শকাত এলাকা রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। রাজ্যের হাতে 62টি স্যাটেলাইট ফোন রয়েছে, কলকাতায় সাইরেন রয়েছে 95টি এবং বিভিন্ন জেলায় সাইরেন রয়েছে 25 থেকে 30টি। প্রতিটি জেলা সদরে একটি করে সাইরেন রয়েছে। আগামীকাল থেকে 7 দিন পর্যায়ক্রমে এই মক ড্রিল হতে চলেছে এবং মক ড্রিলে আপাতত সাধারণ মানুষ অংশ নেবে না, আপাতত যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে এই মক ড্রিল করা হবে, এমনটাই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল গোটা দেশ জুড়ে মক ড্রিল এবং শহর বিভিন্ন জায়গা, একাধিক যে গুরুত্বপূর্ণ জায়গা, স্পর্শকাত জায়গা রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে। একেবারে 3টে জোনে ভাগ করে সেই অনুযায়ী কিন্তু মক ড্রিল হতে চলেছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে শ্রীকুমার দা রয়েছেন। শ্রীকুমার দা, আপনি যেটা বলছিলেন যেটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা এখনই জানাচ্ছিলাম যে 7 দিন পর্যায়ক্রমে এই মক ড্রিল হবে। রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আপনি বলছিলেন। রাজ্যে এই যে পরিকাঠামোর মধ্যে এখন রয়েছে তাতে কি মনে হচ্ছে? আপনি দেখুন, প্রথমেই হলো যে 7 দিন যে টানা মক ড্রিল হবে সেটা কিন্তু শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তারা, হ্যাঁ, সাধারণ সিভিলিয়ানদের নয়। কিন্তু সিভিলিয়ানদের নিজস্ব যদি পরিকাঠামো একটা না তৈরি করে দেওয়া যায় তাহলে তারা কেউ এসে কাউকে বাঁচায় না। যখন কোনো ডিজাস্টার ঘটে একদম লোকাল পিপল বাঁচায় লোককে, এবং সে নিজে, সেই মানুষটি নিজেই নিজেকে বাঁচায় অনেকটা, তবেই গোটাটার একটা টোটাল ম্যানেজমেন্ট হয়। এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কেউ ওই যারা ট্রেনার তারা আগে শিখুন, তারপরে তারা ট্রেনিং দেবেন আবার সিভিলিয়ানদের, তারপরে এটা একটা লম্বা প্রসেস, যেটা বিচ্ছিন্ন প্রসেস। এই প্রসেস দিয়ে কিছু দাঁড়ায় না, কোনো লড়াই জেতা যায় না। আপনাকে সব সময় একটা প্রসেসের মধ্যে টানা, এ শুধুমাত্র সরকারি অফিসারদের বাঁচার জন্য নয়, এটা বাঁচা সাধারণ মানুষের বাঁচা, এবং সেই বাঁচার জন্য তাদেরকে ইনভলভ করতে হবে। মেট্রো রেলের কাছে পারমিশন নিয়ে আমরা মেট্রো রেলে কোনো প্রবলেম হলে আমরা কিভাবে সাধারণ নিত্যযাত্রীরা কিভাবে পার্টিসিপেট করতে পারে আমরা শিখিয়েছিলাম, রেলের পারমিশন নিয়েই করেছিলাম, এটা করেছিলাম। দেখুন, এরপরে আর কখনো হয়নি, বন্ধ হয়ে গেছে। এখন এই দিকটা পশ্চিমবঙ্গ সাধারণভাবে যুদ্ধের মধ্যে সরাসরি এফেক্টেড হওয়ার কথা নয়, কিন্তু এখন একটা ভয় হয় যে বাংলাদেশের সরকারটা খানিকটা বৈরুতামূলক ব্যবহার তো করছেই আমাদের সাথে, জামাত আছে তাদের সাথে, ফলে তারা তাদের সমস্ত এইসব সন্ত্রাসবাদী লোক ঢুকিয়ে দিয়ে প্রবলেম তৈরি করতে পারে আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই, কারণ বিশাল বর্ডার, সেই কোথা কলকাতার দিক থেকে একদম শেষ কুচবিহারে। তো এই লম্বা যে বর্ডার বাংলাদেশের সাথে, সেই বর্ডার দিয়ে কোথা দিয়ে কত জায়গাতে নদী আছে, কোনো ফেন্স নেই, সেই সব জায়গা দিয়ে লোকে আসতেই পারে। আমাদের এখানে যে ট্রেনিংটা হওয়া উচিত সেটা বোমা পড়লে কি করে আমরা নিজেদের বাঁচাবো তার থেকে নয়, তার জন্য নয়। আমাদের এখানে যেটা করা উচিত ট্রেনিং, সেটা হচ্ছে যে কমিউনিকেশন, যেটা এক্ষুনি শুনছিলাম আমি, যে কমিউনিকেট করে দেওয়া দ্রুত যা কিছু। সিভিল ডিফেন্সের একটা বড় জায়গা হচ্ছে অবজারভেশন, প্রপার অবজারভেশন, একদম প্রত্যেকটা কোনায় কোনায় মানুষই নজর দিতে পারে। আমি আমার বাড়ির চারিপাশে যেভাবে নজর দিতে পারবো, পুলিশ এসে দিতে পারে নাকি কখনো, বা মিলিটারি দিতে পারে, এরা কেউ দিতে পারে না। তো আমাকে শেখাতে হবে আমার চোখটা কি করে দেখবে ওটা, এটা দেখানোর জন্য একটা চোখ এবং তার জন্য ট্রেনিং লাগে। তো আমার চোখ, সবারই চোখ আছে কিন্তু দেখতে পাওয়া যায় না, কারণ ওটা দেখাতে হয়। তো এইটাই হচ্ছে প্রবলেম, যে আমাদের এইটা শুরু হয়েছে ভালো, তবে এক্ষুনি একদম চিহ্নিত করতে হবে যে এই জায়গাতে কোনটা হতে পারে। হ্যাঁ, রেল অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে, এটা একটা এখানে কি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা করতে পারে, বুঝতে পারছি আমি। কর্ণেশ সরকার, আপনার কাছে আসবো। তাহলে একটা বিষয় পরিষ্কার, শুধুমাত্র যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে মক ড্রিল করলে চলবে না, সাধারণ মানুষকেও এর আওতায় আনতে হবে, তাই তো? পুরো সাধারণ মানুষকেই তো, এটা তো পুরোটা করাই হচ্ছে সাধারণ মানুষকে সেফ রাখার জন্য। সাধারণ মানুষ যারা আছেন তারা যাতে বুঝতে পারেন
তাকে একটা ইভেন্চুয়ালিটিতে কি কাজ করতে হবে এবং তিনি কিভাবে তার সাপোর্ট দিয়ে দেশকে মদত করতে পারবেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। কিন্তু এখানে সিভিল ডিফেন্সের শুধু অফিসারদের ট্রেন করলে চলবে না, ট্রেন দ্য ট্রেনার সেটা তো চলবেই, তার সাথে আমাদের যে নাগরিকরা কিভাবে বেনিফিটেড হবে, নাগরিকরা তাদের থেকে কিভাবে, যেমন ভদ্রলোক বলছিলেন যে অবজারভেশন করে বাড়ির চারিপাশে কোনো সেরকম সাসপিশিয়াস এলিমেন্টস ঘুরছে কিনা, তারা কোনো খবর নেওয়ার চেষ্টা করছে কিনা, তারা কোনো আর্মির মুভমেন্ট বা কোনো মেসেজ কাউকে পাস করে দিচ্ছে কিনা, এইগুলোর খবর রাখাটা খুব দরকার। এবং তার সাথে তাদের ট্রেনিং যখন দেওয়া হবে, তখন এই ইনিশিয়ালি অফিসারদের ট্রেনিং হওয়ার পরে যখন রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা এই কর্পোরেট বা যে কোনো হাউজিং সোসাইটি বা পাড়া যেখানেই ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে এই জিনিসটা নিয়ে একদম ফুললি অ্যাওয়্যার করতে হবে যে ইউ অল আর মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের কন্ট্রিবিউশন এই টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট, যাতে আমরা কোনো সময় মানে ব্যাকস্ট্যাপ যেন না হয় আমাদের। সেই জায়গা থেকে তাই একজন সাধারণ নাগরিককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনকেও সেভাবে তৎপর হতে হবে এবং সাধারণ মানুষের কাছে মানে একে একে গিয়ে সেই বিষয়টা বোঝাতে হবে, না হলে সংগঠিতভাবে কাজ হবে কি করে? নিশ্চয়ই, এবং এটার একটা মাধ্যম, একটা কমিউনিকেশন সিস্টেম তৈরি করে তার মধ্যে এটাকে ছড়িয়ে দিতে হবে পুরোভাবে, যাতে সবাই একসাথে এই বুলেটিনটা পায় যে এই করতে হবে, একটা ইভেন্চুয়ালিটিতে আমাকে এই এক্সপেক্টেড আমার থেকে এইভাবে করতে হবে, প্লাস আমাকে নিজের এমার্জেন্সি মেনটেন করতে হবে, ফুড সাপ্লাইজ, মেডিসিন, এগুলোর আর মানে টর্চ এই ইত্যাদি এইসব জিনিস আমাকে আমার কাছে রাখতে হবে, কারণ সেই সময় ব্ল্যাকআউটটাও হবে, ব্ল্যাকআউট ড্রিলটাও হবে। ব্ল্যাকআউট ড্রিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এয়ার রেড বা এয়ার ইন্টারভেনশন যখন হয় তখন আমাদেরকে রেডি থাকতে হবে, কিভাবে বিনা লাইটে আমাদেরকে কিভাবে কাজ করা, কোথাও থেকে একটা ফোঁটা লাইট যেন বাইরে না যায় আমাদের বাড়ি থেকে, সেটার উপরে আমাদেরকে মাথা দিতে হবে। কিন্তু তার সাথে এটাও মনে করতে হবে যে এটা খুব একটা টেনশনের ব্যাপার নয়, এটা কিন্তু খুব সহজভাবেই এটাকে কমিউনিকেট করে করা যেতে পারে। আর সেই জায়গা থেকে শ্রীকুমার আপনার কাছে জানবো। হ্যাঁ বলুন। আমি একটা কথা বলিনি, তা হচ্ছে যে আসলে প্রথম চিহ্নিত করা যে জায়গায় আমি আছি সেই জায়গা কি ধরনের ডিজাস্টার হতে পারে, এই চিহ্নিত করাটা, এখানে কোনো অবস্থাতেই বোমা পড়বে না, আকাশ থেকে প্লেন এসে বোমা ফেলবে না, এটা নিশ্চিত এই এলাকাগুলোতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে সন্ত্রাসবাদী কাজ, কাজেই তার থেকে বেঁচে থাকতে পারি কি করে, সেই অবজারভেশনটা এইটাকে একটা জায়গাতে নিয়ে আসতে হবে। আমাদের সিভিল ডিফেন্সের মূল কথা বলি আমরা যে প্রত্যেকটা জায়গাকে এক একটা মানে জোন করে নিয়ে, সেই কাউন্সিলর হতে পারে, লোকাল কাউন্সিলর, সে আলাদা কেউ হতে পারে না, একজন ডিভিশনাল ওয়ার্ডেন, একটা ডিভিশনাল ওয়ার্ডেন করে আমরা ছোট ছোট গ্রুপে তারা ট্রেনিং করতে পারি। সব লোক রাস্তায় দাঁড়িয়ে যাবে, যদি একটা ক্লাবের মাঠে যদি এই ট্রেনিংটা করানো হয়, মোটামুটি ওই জায়গাটা ধরে যে এইখানে কি ধরনের ডিজাস্টার হতে পারে, তাহলে লোকজন দাঁড়িয়ে যাবে এবং তারা দেখবে, তারা নিজেরা শিখতে চায়। আমি সব স্কুল, কলেজ, ক্লাব এগুলোতে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম এবং দারুণ উৎসাহী ছিল ছেলেরা। তো যে ধরনের অ্যাটাক হতে পারে সেই ধরনের ট্রেনিং আপনাকে করতে হবে। ট্রেনিংটা একটা স্টিরিওটাইপ ট্রেনিং, ওগুলোতে কিছু হয় না। বাঁচতে গেলে আপনাকে একদম ওখানে লোকাল কি প্রবলেম হতে পারে, তাহলে কি জায়গা অনুসারে সেই ট্রেনিং এর বিষয়টা কি অদল বদল করা হয়, একেবারে সীমান্তবর্তী এলাকার মানুষের জন্য অন্য কিছু ভাবনা চিন্তা? জায়গা ধরে বলছি, ভুজ দুটো উইং এর কথা বলি, বর্ডার উইং, হোমগার্ড বলতো ওদের। একটা হচ্ছে গুজরাটে ছিল, আরেকটা ছিল পশ্চিমবঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এদেরকে স্যালারি দেওয়া হতো, সব দেওয়া হতো। এখন এটা আর ডিফাঙ্ক্ট হয়ে গেছে অলমোস্ট। গুজরাটে যেটা করা হতো ওই কচ্ছের রানে, সেখানে উটের ওপর বসে দৌড়ানো কি করে হবে, উটকে দিয়ে কি করে কমিউনিকেট করা যায়, উটের মাধ্যমে কি করে কমিউনিকেশন করা যায়, এই সবটা শেখানো হতো ওখানে। আর আমাদের এখানে কি শেখানো হতো, আমাদের এখানে স্পিড বোট, আমাদের এখানে মোটরসাইকেল, এই সবগুলো, টেলিফোন সিস্টেম, তো স্যাটেলাইট ফোন ইউজ করা, এইগুলো শেখানো হতো। অর্থাৎ দুটো জায়গার ধরন একদম আলাদা। এটা তো ব্যাটালিয়ানের কথা বললাম, দুটো আলাদা আলাদা ব্যাটালিয়ানের। এই মানুষদেরও কিন্তু একই, তারই পার্ট তো, তারা এই জায়গাগুলো শেখাবেন যে আমার এখানে কি ডিজাস্টার হতে পারে এবং তার জন্য শিখে নেমে পড়া,
একদম এটা চলা, এটা বন্ধ না করা। কই ফার্স্ট লাইন অফ ডিফেন্স অর্থাৎ মিলিটারি, যুদ্ধ নেই বলে তাদের তো মাইনে বন্ধ করা হয় না, তাদের তো জন্য যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন নতুন নতুন কেনা হলো, পরে তার ডেট এক্সপায়ার করে গেল, ফেলে দিতে হলো, তাও কিন্তু কিনতে হয়, কারণ বাঁচতে গেলে ওটা করতে হবে। তাহলে কেন থার্ড লাইন অফ ডিফেন্স, সিভিল ডিফেন্স, তাকে নিয়ে কেন এগোনো হবে না? অর্থাৎ সিভিলিয়ান লোকেদের জীবনের মূল্যটা কি কম নাকি? আমাকে তো মানুষকে বাঁচাতে হবে, তার জন্যই তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স মিলিটারি রয়েছে, দেশ বাঁচাতে। আর আমার নিজেকে বাঁচানো এবং আমার চারিপাশের লোককে বাঁচানো, এটা হচ্ছে সিভিল ডিফেন্স। তো একেও সমান গুরুত্ব দিয়ে এইটা করা হতো। হঠাৎ করে একদিন আমি দেখছি যে এইসব নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু এতদিন এই যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো, সেগুলোকে ফাইন্যান্স করা, নতুন ধরনের ইনস্ট্রুমেন্ট পাঠানো, এই নতুন ধরনের সিলেবাস তৈরি করে তার সাথে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। যদি আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখতে হয়, এটা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি কর্নেল সরকার, আপনার কাছ থেকে এটা জানবো, মক ড্রিলের কথা যখন বলছি, অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই মক ড্রিলে অ্যাকচুয়ালি কি কি করা হয়। একদম সাধারণ মানুষের বোঝার মতো করে যদি বলে দেন, কখন ব্ল্যাক আউট হয়, কখন সাইরেন বাজানো হয়, এবং এই সাইরেনের আওয়াজ কত দূর পর্যন্ত মানুষ শুনতে পাবেন, কত ডেসিবেল থাকে, এই খুঁটিনাটি বিষয়গুলো। দেখুন, যখন 1971 ছিল তখন সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল, কারণ তখন ইস্ট পাকিস্তান একদম বেঙ্গলের পাশে। তো এইখান থেকে যখন এয়ার রেড শুরু হতো, সেই সময় ব্ল্যাক আউট করা হতো, একটা সাইরেন বাজতো, সেই সময় ব্ল্যাক আউট করা হতো। মানে ভলেন্টিয়ার্সরা রাস্তায় বেরিয়ে পড়তো, ব্ল্যাক আউট বলে চেঁচাতো, এবং লাইট অফ করে দেওয়া হতো যখনই একটা এয়ার রেড বা কিছু আশঙ্কা করা হতো। একটা সময়ের মধ্যে করে এটা করা হতো। এখন আমাদের এখানে কতটা এটা এখন হবে সেটার উপরে একটা সন্দেহ আছে, কারণ এয়ার রেডটা এত ডিপ ইনসাইড মানে হওয়ার চান্সটা অনেক কম। যদি না বাংলাদেশ আবার পাকিস্তানকে কোনো মদত দিল আর পাকিস্তান সেখান থেকে এয়ারক্রাফট ফ্লাই করলো বা এরকম একটা কিছু করলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ব্ল্যাক আউটের ইয়েটা তখনই হবে যখন পুরো দেশের উপরে যদি পাকিস্তান বড়ভাবে অ্যাটাক করার কোনো প্ল্যান করে থাকে, সেই সময় একটা ব্ল্যাক আউটের সিস্টেম করতে পারে। কিন্তু এত দূর অবধি কতটা পাকিস্তান মানে রিচ করতে পারবে আমাদের পশ্চিমবঙ্গ অবধি, এটা কিন্তু সন্দেহের ব্যাপার। আমি শ্রীকুমার দা আপনার কাছে আসবো। এখন ছোট করে যদি বলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন, এই যে মক ড্রিল, এই যে একটা যুদ্ধের আবহ, উত্তেজনার একটা পরিবেশ, সাধারণ মানুষ বলছেন যে প্রত্যাঘাত চাই, মানুষের এই মুহূর্তে কি করা উচিত? এক নম্বর কথা হচ্ছে যে মানুষকে, যারা মারা গেলেন তাদের তো আমরা স্মরণ করছি নিশ্চয়ই করে, কিন্তু ইমোশনকে খানিকটা কন্ট্রোল করে প্র্যাকটিক্যালি যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে অ্যাসেস করে নিতে হবে মনে মনে, একদম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। একটা গরিব মানুষ, আদিবাসী মানুষের কাছে এই যুদ্ধের কোনো বার্তাই নেই। এখন এই লোকেরাও তো আছে ভারতবর্ষের নাগরিক। আমি বলছি আমরা যেমন তৈরি হই একদম একসাথে সবাই মিলে একটা দেশের মানুষের একটা ডেফিনেট প্রত্যাঘাত করার, কিন্তু সেটা কোন লেভেলে, টোটাল ওয়ার, এটা কি টোটাল ওয়ারে পৌঁছাবে? আর তাহলে তার যে যুদ্ধের খরচ, এই খরচ আমরা কতটা নিতে পারবো? পাকিস্তান তো ধ্বংস হয়ে যাবে, এটা ধরেই নিতে পারেন। ওদের বদমাইশি, ওদের যে বজ্জাতি যে সমর্থনগুলো করছে ওরা এই সন্ত্রাসবাদীদের, এটা খুব খারাপ কাজ একটা, তাকে নিশ্চয়ই শিক্ষা দেওয়া উচিত। কিন্তু আমরা টোটাল ওয়ারে যাব নাকি না আমরা লিমিটেড ওয়ারে যাব, ওদের যে সন্ত্রাসবাদীদের ঘাঁটি সেগুলোকে ধ্বংস করব, সবটাই আছে। সব ভেবে চিনতে এগোনো উচিত। আমার মনে হয় যে আমরা সবাই মিলেই তৈরি হই, এবং সেটার মধ্যে মক ড্রিল একটা বড় ব্যাপার। মক ড্রিল মানে, আমি আবারও বলছি, মক ড্রিল মানে শুধু আমাকে বাঁচানো এবং আমার পাশের বাড়িকে বাঁচানো এবং আমার সমাজকে বাঁচানো। আর সেই জায়গা থেকে সকল নাগরিকদের জন্য কিন্তু এই বার্তাই প্রত্যেকে দিচ্ছেন যে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, অন্যদেরকে সুরক্ষিত রাখতে হবে, এবং কেন্দ্রের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে কিন্তু প্রত্যেককে ঢুকতে হবে। যা কিছু অপ্রীতিকর জিনিস দেখতে পাবেন আশেপাশে, পুলিশকে সোজাসুজি খবর দিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, দুজনকে ধন্যবাদ জানাবো। তবে আগামীকাল যে মক ড্রিল রয়েছে, রাজ্যের দিকে আমাদের নজর থাকবে, কারণ 17টি জায়গা ইতিমধ্যেই কিন্তু একেবারে স্পর্শকাতর জায়গাগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে, এবং আগামী 7 দিন ধরে এই প্রসেস চলবে, এমনটাই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।